আজকে আপনার কাছে আমি জানতে চাইবো দিতি সম্পর্কে। অপরূপ সুন্দরী এবং পাশাপাশি চেহারার মধ্যে যে অদ্ভুত একটা ব্যক্তিত্বের ছাপ, মানে এটা অসম্ভব মানে ভালো লাগার একটা নায়িকা পার- দর্শকদের। পারভিন সুলতানা দিতি ওনার নাম। আহ, খুব অভিজাত ফ্যামিলি থেকে ওরা সিনেমা জগতে আসা। এই মানে সিনেমার নায়িকাদের বিষয়ে মানুষের যে একটা মানে নর্মাল ধারণা যে সিনেমার নায়িকা মানে এইরকম সেরকম, দিতির ক্ষেত্রে এসে এটা বিষয়টা ভিন্ন হয়। মানে ওনার পার্সোনালিটি বলবো, ওনার রুচিশীল যে অ্যাপিয়ারেন্স, স্ক্রিন অ্যাপিয়ারেন্স সব কিছু মিলিয়ে ওনাকে মানুষ একটু অন্যভাবে গ্রহণ করে। আহ, আপনি যদি জানেন যে এই দিতির আগমন হয়েছিল নতুন মুখের সন্ধানে, ওই 1984 সালের যে ওইটা হয়েছিল সেটার মাধ্যমে। এবং সেখানে ওনার যে প্রথম স্বামী যে সোহেল চৌধুরী, উনি ছিলেন দোয়েল সহ ওরা আর সমসাময়িক সময়ে এসেছেন ওই একদম একসাথে এসেছিলেন। আচ্ছা দিতির কিন্তু এই অভিনয়টা সিনেমা দিয়ে না, আচ্ছা। সিনেমা দিয়ে তো না। ওই যে 1984 সালে যখন নতুন মুখের সন্ধানে মানে কার্যক্রমটা হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের, সেই সময়টায় দিতি, সোহেল চৌধুরী, দোয়েল সহ আর বেশ একটা গ্রুপ আসে আর কি ফিল্মে। সেই সময় দিতির ফিল্মে আগমন। কিন্তু দিতি শুরু করেছিল টেলিভিশনের নাটক দিয়ে, বিটিভিতে নাটক। আল মনসুর সহ অন্যান্য কয়েকজন প্রডিউসার তাকে নিয়ে এসেছিলেন এবং সেইখানে এসেই মানে প্রথম নাটক করে। নাটক করার পরে কিন্তু ফ্যামিলি খুব কনজারভেটিভ না, আচ্ছা আচ্ছা। আমাদের পরিবারের মেয়ে নাটক করতে পারবে না, তো নাটক করতে পারবে না মানে নাটক করা বন্ধ হয়ে গেল। আবার কিছুদিন পরে আবার মানে ইনভাইট করলো বিটিভি থেকে এবং সেই ফ্যামিলির কাছে অনুমতি নিয়ে সে আরেকটা নাটক করেছিল। এই নাটক দুটাই খুব জনপ্রিয় হয়, মানে আচ্ছা, মানুষের মুখে মুখে থাকে যে না, মেয়েটা খুব সুন্দর, নতুন অভিনয় করছে, ভালো করছে বেশ। ফ্যামিলি তখন একটু নরম হয় নাকি? একটু মানে জনপ্রিয়তার মুহূর্ত আসলে থাকে, মানে বাবা মা তুই চিন্তা করে যে না, সবাই প্রশংসা করছে নিশ্চয়ই আমার মেয়ে। এক পর্যায়ে ওই যে ফিল্মেও কাজ শুরু করে। আর দিদি কিন্তু মানে এই ইয়ে এই শিল্প চর্চা শুরু হয় একদম ছোটবেলা থেকে। আচ্ছা আচ্ছা। একদম শিশু একাডেমি, যে শিশু একাডেমিতে কিন্তু সে জাতীয় পর্যায়ে এসে বেশ ভালো করেছিল আর কি। মানে পরিবারটা ধার্মিক, তারপরেও শিল্প সংস্কৃতির প্রতিও তাদের হ্যাঁ, পারিবারিক ছিল, ভাবেও ছিল। এগিয়েছে। আর মেয়েটা যখন বড় হয়েছে ওই সময়টা আসলে তারা চায় নাই যে এই জগতে যাবে। শিল্পী অবস্থায় হয়তো পারমিশন দিয়েছিল, কিন্তু ওই টিনেজ অবস্থায় অথবা তরুণী অবস্থায় তারা চাইনি আর কি। তো এইভাবেই হলো শুরু। এবং এই ফিল্মে যখন এলো দিতি, সেই সময়টায় কিছুদিন বেশ ভালো কাজ করলো। খুব তার রমরমা অবস্থা। ওই অবস্থায় তার পরিচয় হলো সোহেল চৌধুরীর সাথে একটা ক্লাবে গিয়ে। এবং এই ক্লাবে গিয়ে পরিচয় হওয়ার পরে তাদের মধ্যে হৃদ্যতা বাড়লো আর কি। এই হৃদ্যতাটা বাড়ার একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল তারা বিয়ে করবে। যদিও সোহেল চৌধুরীর ক্যারিয়ার দিতির সমপরিমাণ করেনি, রাইজ করেনি তার, কিন্তু তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল বলে ভাবো যে বিয়ে করবে। তো বিয়ে করলো, বিয়ে করলে বাচ্চা হলো দুটো। কিন্তু ক্রাইসিস শুরু হলো। ক্রাইসিসটা শুরু হলো হচ্ছে যে এই চলচ্চিত্র পাড়ায় এক ধরনের গুঞ্জন শুরু হয়ে গেলো যে আচ্ছা, দিতি প্রেমে পড়েছে। এটা কাকে নিয়ে আসে? এটা প্রেমে পড়েছে একটু পরে বলি, যে প্রেমে পড়েছে বলি এটা হওয়ার শোনার পরে আসলে সোহেল চৌধুরী নিজে মেন্টালি খুব আপসেট হয়ে যায়, যেহেতু তার ক্যারিয়ারটাও খুব আপ করেন, দিদির ক্যারিয়ারটা আপ করেছে নানানভাবে, কিন্তু এই ফ্যামিলিটা ভালোই চলছিল এবং দিদিও চেষ্টা করছিল তারপরেও। এবং এটা গুঞ্জন, এটা প্রেম হয়েছিল কি হয়নি, অথবা অন্যদের বানানো কিনা, সাংবাদিকদের ইয়ে কিনা, সেটাও জানা যায়নি। পরে এক পর্যায়ে তাদের আসলে এই সমস্ত ঝামেলাটা মিলিয়ে তাদের মধ্যে ব্রেকআপ হয়, এই দুটা বাচ্চা সহ হয়। কিন্তু দিদি কিন্তু মনে মনে এই সোহেল চৌধুরীকে ভালোই বাসত, ভালোবাসতো। মানে যখন সোহেল চৌধুরী মারা যায় গুলিতে, ক্লাবের সামনে গুলিতে মেরে ফেলে, কে বা কারা মারে এটা পরে মামলা হয়েছিল, কিন্তু সেভাবে করতে পারেনি। তো মারা যাওয়ার পরে দিদি বলেছিল যে সোহেল চৌধুরীর সাথে তো আমার গল্প শেষ হয়নি, সে কেন চলে গেল। মানে এই যে তার মধ্যে এক ধরনের ভালো লাগার বিষয় ছিল, সোহেল চৌধুরীর প্রতি যে আবেগ ছিল, সেই আবেগটা সে প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যমে যখন ইন্টারভিউ দিয়েছে তখন এটা বলেছে। আর ওদিকে হচ্ছে যার বিষয়ে গুঞ্জন, তার ওয়াইফ, স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমরা জানি সেই উনি হচ্ছেন ইলিয়াস কাঞ্চন, নিরাপদ সড়ক উদ্যোক্তা। তখন দুজনই, একজনের হাজবেন্ড চলে গেছেন, আরেকজনের হচ্ছে ওয়াইফ চলে গেছেন এই অবস্থায়। কিন্তু আমরা তো জানি যে ইলিয়াস কাঞ্চন তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন এবং তার এই যে পরবর্তী যে কার্যক্রম সমস্ত কিছুই তার স্ত্রীকে ঘিরে, মানে আমাদের মধ্যে তো এরকম এখানে ছিল। বিষয়টা হচ্ছে কি যে ইলিয়াস কাঞ্চন তার স্ত্রীকে ভালোবাসেন,
দিতি তার হাজবেন্ডকে ভালোবাসেন, কিন্তু এমন না যে প্রেম হয়েছে বলে কেউ কাউকে ছেড়ে চলে গেছে, এরকম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারা কিন্তু প্রেমই পড়তেই মানে পারে, ভালো লাগাটা ভালো লাগাটা প্রেম মানুষ পড়তেই পারে, এটা তো আসলে জোর করে সবসময় ধরে রাখা যায় না। কিন্তু এইটুক করেছেন ওনারা, যে ওনারা কিন্তু সেই সময়টা যে না আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বিয়ে করলাম, এরকম করেনি বিষয়টা। এবং দুইজনই খুব সফিস্টিকেটেড সোভার মানুষ দুইজনই। এই যে যখন নিজেরা নিঃসঙ্গ হলেন, তো সেই সময়টা চিন্তা করলেন যেহেতু আমাদের মধ্যে একজন আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা প্রেমের সম্পর্ক হয়েছে, বা নিঃসঙ্গ সময় যাচ্ছে দুজনের। লেটস ট্রাই আমাদের অ্যাটলিস্ট সংসার জীবন শুরু করি। তারা সংসার জীবন শুরু করলেন, এদিকে ডেস্কের মেয়েও আছে, এদিকে দিদিরও আছে, তো সব কিছু মিলিয়ে তারা সংসার শুরু করলো আর কি। শুরু করার পরে সংসারটা ভালো মতো রান করেন আসলে। মানে এটা কি মানে দুজনের সন্তানদের নিয়ে বা প্রজন্মে বা অর্থনৈতিক কোনো ব্যাপার বা এরকম কিছু সম্পদ? যতদূর জানা গিয়েছিল তাদের মধ্যে মানে ধার দেনা, টাকা পয়সা লেনদেন, এইগুলো নিয়েই নাকি সংসার শুরু হয় প্রথম ঝামেলা। আচ্ছা আচ্ছা। আমি তাদের একদম ব্যক্তিগত বিষয়, এটা জাস্ট যেটুকু মিডিয়াতে এসছে সেটুকুতেই বলতে পারি যে না, এটা দিয়েই আর কি এভাবেই একটা পর্যায়ে সেই সংসারও ভেঙে যায়। তারা দিতি মারা যান, সম্ভবত 51 বছর বয়সে দিতি মারা যান 2016-তে। তখন তো তিনি কাজ করছিলেন পুরোদমেই। পুরোদমে কাজ করছিলেন, এবং দিদি মারা যান হচ্ছে ব্রেন টিউমার হয়, ব্রেন ক্যান্সার হয়, সেখান থেকে মারা যান। মানে কেমন একটা ব্যাপার। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই সম্প্রতি ইলিয়াস কাঞ্চনেরও কিন্তু ব্রেন টিউমার ধরা পড়েছে, সেখান থেকে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। তো এটা মানে কেমন নিয়তি, নিয়তি, হ্যাঁ, একদম একদম। যে সৈয়দ যদি চলে গেলেন ওই গুলিতে, আততায়ী গুলিতে, তারা দুজন চলে গেলেন ব্রেন চলে যায়নি, মানে অসুস্থ হয়েছেন, একই অসুস্থতা, এই অসুস্থতা দিতি চলে গিয়েছিলেন। তো এই এবং প্রত্যেকেরই মানে অনেকেরই খুব প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন, প্রিয় নায়িকা দিতি, সোহেল চৌধুরীও বটে, এই সবাই ওনারা বেশ অনেক কাজ করেছেন। আমরা ওই সোহেল চৌধুরী দিতির একটা গান দেখতে পারি, অথবা একটু অভিনয় দেখতে পারি যদি। চোখের ঘুম হারাম হয়ে গেছে, পাগলের পাগলামি দেখার মতো মন মানসিকতা আমার নেই। আমার তুমি পাগল বলো না, না গো না, আমি তোমার প্রেমিক দিবানা। তৎকালীন সময়ে মানে বলতে গেলে সবচেয়ে সুদর্শন জুটি বোধহয় এই সোহেল চৌধুরী এবং দিতি। পাশাপাশি ইলিয়াস কাঞ্চন তো আসলে নাম্বার ওয়ান সুপারস্টার যেটাকে মাইল বলা হয়। ফলো, অনেকটা মাইল ফলো। হ্যাঁ, মাইল ফলো। আমি বলবো এটা ইলেকশন হচ্ছে ট্রানজিশন, মানে আগের প্রজন্ম যে রাজ্জাক থেকে শুরু করে অন্য যারা সিনিয়র, রহমান টহমান, এরপরে নতুন প্রজন্ম যদি আমি সালমান শাহ অথবা অন্য পরের জন্য, তো মাইল ফলক মানে মাঝখানে হচ্ছে আসলে ইলিয়াস কাঞ্চনের সময়টা। বসুন্ধরা দিয়ে তার শুরু হয়েছিল, সুভাষ দত্তের। দিতি কিন্তু অনেক সিনেমা করেছে, প্রায় 200-এর মতো সিনেমা করেছে, কিন্তু চলচ্চিত্র পুরস্কার কিন্তু একবার পেয়েছে মাত্র। আচ্ছা। একবার পেয়েছে ওই সুভাষ দত্তের সিনেমা স্বামী স্ত্রী, ওখানে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে। কিন্তু আমি আমার কাছে মনে হয় যে দিতি বোধহয় আরো বেশি ডিজার্ভ করে, মানে যে পরিমাণ উনি কাজ করেছেন এবং ভালো কাজ করেছেন। এবং বলবো যে মানে এই যে এটা যদিও বাণিজ্যিক সিনেমার চেয়ে দিতির সামাজিক সিনেমাগুলোতে অভিনয় আরো বেশি দুর্দান্ত ছিল। সে কথাই বলছি যে মানে আমরা যদি বাংলা চলচ্চিত্র বা আমাদের সিনেমার কথা বলি, তাহলে এই তিনটি নামকে তো আমরা আসলে মানে ভুলে বাদ দিয়ে কোনো সুযোগই নেই। বাংলা সিনেমার সাথে এই তিনটি নাম তো একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আর সবচেয়ে মানে ইয়ের ব্যাপার যে তিনজন মানুষেরই জীবনটাও একেবারে ঠিক সিনেমার মতো। সোহেল চৌধুরী যেমন ছিলেন, দিতি, এবং অবাক ব্যাপার আপনি যেটা বললেন যে এই সোহেল চৌধুরী চলে গেলেন একেবারে অল্প বয়সে। আবার দিতি তো এত ঘাত প্রতিঘাত এবং যে একটা অসুখের পড়ে উনি, তারও অস্বাভাবিক মৃত্যু হলো। আবার ঠিক ইলিয়াস কাঞ্চন এখন আছেন আমাদের মাঝে, তার সুস্থতা কামনা করি। ইলিয়াস কাঞ্চনের বিষয়ে একটু ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার মধ্যে দিয়ে উনি লন্ডনে চিকিৎসা হচ্ছে ওনার, এবং বাংলাদেশে কোনো তারকার ক্ষেত্রে এটা হয়নি যে ওনাকে চিকিৎসা করাচ্ছেন এবং সাকসেসফুলি ওনার অপারেশন সম্পূর্ণ হয়েছে, এবং সেই অপারেশন করেছে কিন্তু 3জন রোবট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আমি জানতাম না। 3জন রোবট করেছে এবং ওই সাকসেসফুলি হয়েছে কাজটা। আমরা আশা করছি যে ইলিয়াস কাঞ্চন নিশ্চয়ই আবার ফিরে আসবেন। অন্তত তার যে আন্দোলন, যে নিরাপদ সড়কচারী আন্দোলন, সেই আন্দোলনে ওনাকে প্রয়োজন, সিনেমা জগতে ওনাকে প্রয়োজন, এবং আমরা কখনোই চাই না
যে আমি যে কথা বললাম মাইল ফলক, সেই মাইল ফলককে আমরা কখনোই আসলে হারাতে চাই না, এত সহজে। একদম একদম তাই। আমরা সোহেল চৌধুরী এবং দিতির আত্মার শান্তি কামনা করি। হুম। আর ইলিয়াস কাঞ্চন আসুন উনি রূপবতী। আমাদের মধ্যে ফিরে আসুন। ওনার যে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি এবং সিনেমার প্রতি যে দায়বদ্ধতা এবং তার যে আরো কিছু আমাদেরকে দেবার আছে, সেগুলো আমরা নিংড়ে নিতে চাই।